আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ফিফো পদ্ধতিতে স্টোর লেজার অ্যাকাউন্ট প্রস্তুত করতে হয়। যদিও তোমরা ফিফো পদ্ধতিতে স্টোর লেজার অ্যাকাউন্ট প্রস্তুত সম্পর্কে ইতিপূর্বে বিস্তারিত জেনেছো, তবে আজকের আলোচনার বিশেষত্ব হলো কিভাবে স্টোর লেজার হতে ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করতে হয়। মূলত সে বিষয়টি তোমাদের জানানোর চেষ্টা করব। তো আজকের আলোচনা দ্বারা বিবিএ এবং বিবিএ অনার্স শ্রেণীর শিক্ষার্থীরা উপকৃত হবে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি মনোযোগ দিয়ে দেখবে, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। তো তোমরা যে কাজটি করবে তা হলো নিজে জানবে এবং অপরকে জানার সুযোগ করে দিবে, এজন্য বেশি বেশি শেয়ার করবে। তো এসো আমরা প্রথমে একটি প্রশ্ন দেখি। Apex Limited uses a single raw material for a standard production. The following information in relation to the raw material is available. March 1 balance 400 units at the rate of taka 15. March 3 issue to production 250 units. March 5 receive 150 units at the rate of 16. March 7 issue to production 200 units. March 12 receive 400 units at the rate of 18. March 15 issue to production 200 units. March 21 receive 200 units at the rate of taka 17. March 23 issue to production 50 units. March 27 issue to production 200 units. During the month March, direct labor cost was taka 10,400. Administration and selling expense amounted to taka 5,700. The company charges factory overhead at 60% of direct labor cost. Finished goods were sold at taka 45,000. There was no work in progress or finished goods inventory. Material issue are priced under FIFO method. Show the net profit earned during the month of March. তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা এই পর্যায়ে ফিফো পদ্ধতিতে স্টোর লেজার অ্যাকাউন্ট প্রস্তুত করি। অ্যাপেক্স লিমিটেড স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার FIFO method, first in first out. Date, particular, receipt, issue, balance. রিসিভ, ইস্যু এবং ব্যালেন্স এর মধ্যে আবার তিনটি করে কলাম, ইউনিটস বা কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ইউনিটস, রেট, অ্যামাউন্ট, ইউনিটস, রেট, অ্যামাউন্ট। মার্চ 1 বিগিনিং ব্যালেন্স। বিগিনিং ব্যালেন্স বলা ছিল 400 ইউনিট এট দ্য রেট অফ টাকা 15 পার ইউনিট। তাহলে আমরা বিগিনিং ব্যালেন্স যা ছিল তাকে ব্যালেন্সের ঘরে সরাসরি বসিয়ে দিব। 400 units at the rate of 15 গুণ করলে 6000। মার্চ 3 বলা হয়েছে ইস্যু টু প্রোডাকশন 250 ইউনিটস, কিন্তু রেট দেওয়া নেই। তার মানে যখন আমরা পণ্য ইস্যু করব তখন ইস্যু রেট দেওয়া থাকবে না, ইস্যু রেট ধরতে হবে পদ্ধতি অনুসারে। যেহেতু আমরা ফিফো পদ্ধতি অনুসরণ করছি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের রেটের মাল বা পণ্য আগে ইস্যু। অর্থাৎ এখানে মনে রাখতে হবে আগের পণ্য আগে ইস্যু নয়, কথাটি হবে আগের রেটের পণ্য আগে ইস্যু, অর্থাৎ রেটটি হচ্ছে এখানে প্রাইম। তাহলে আমরা ফিফো পদ্ধতি অনুসরণ করছি, যে তারিখে পণ্য ইস্যু করব অবশ্যই খেয়াল রাখতে হবে তার পূর্বের তারিখে ব্যালেন্সের ঘরে কতগুলো রেটের পণ্য আছে। এখানে একটি মাত্র রেট, সেটি হচ্ছে 15 টাকা দামে 400 ইউনিট। তাহলে আমরা 250 ইউনিট ইস্যু করব, 15 টাকা করে গুণ করলে 3750 টাকা। এবং ব্যালেন্স কিভাবে নির্ণয় করব? আমাদের ব্যালেন্স ছিল 400 ইউনিট, সেখান থেকে ইস্যু করেছি 250 ইউনিটস, তার মানে অবশিষ্ট ব্যালেন্স আছে 150 ইউনিটস। রেট এট দ্য রেট অফ 15 গুণ করলে 2250 টাকা। মার্চ 5 রিসিভ বলা হয়েছে 150 ইউনিটস এট দ্য রেট অফ টাকা 16 পার ইউনিট।
শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে ফিফো বা লিফো পদ্ধতি অনুসারে যখন আমরা স্টোলেজার প্রস্তুত করব সেক্ষেত্রে পণ্য যতবার ক্রয় করা হবে বা রিসিভ করা হবে ততবারই পূর্বের ব্যালেন্স আগে নামাতে হবে। তাহলে আমাদের পূর্বে ছিল 150 ইউনিট 15 টাকা করে, আমরা আগে সেই ব্যালেন্সটি নামাবো, দেন নতুন করে যত ইউনিট পণ্য আমরা রিসিভ করব পারচেজ করব সেটি রিসিভের ঘরে বসাতে হবে। তাহলে 150 ইউনিট 16 টাকা করে 2400 টাকা, এবং এটিকে আমরা সরাসরি ব্যালেন্সের ঘরে স্থানান্তর করব 150 16 করে 2400 টাকা। মার্চ 7 ইস্যু টু প্রোডাকশন 200 ইউনিটস, তার মানে আমরা 200 ইউনিট পণ্য উৎপাদনের জন্য প্রেরণ করেছি। কয় তারিখে? 7 তারিখে এটি। তাহলে যে তারিখে পণ্য ইস্যু হচ্ছে তার পূর্বের তারিখে ব্যালেন্সের অবস্থা দেখতে হবে। তো লক্ষ্য করো, ব্যালেন্সের ঘরে 15 টাকা দামে 150 ইউনিট এবং 16 টাকা দরে 150 ইউনিট, অর্থাৎ দুটি রেটের পণ্য রয়েছে। তাহলে আমরা কোন রেটের পণ্যগুলো আগে প্রেরণ করব? যেহেতু পদ্ধতি ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, টোটাল ইস্যু হয়েছে 200 ইউনিটস, তাহলে 15 টাকা হচ্ছে আগে রেটের পণ্য, এই জন্য আমরা এই 15 টাকা রেট থেকে সর্বপ্রথম ইস্যু করব। এখানে আছে 150 ইউনিট, যদিও আমরা ইস্যু করেছি 200 ইউনিট, তাহলে আমরা এই 15 টাকা রেটে ইস্যু করতে পারবো 150 ইউনিট। তাহলে ঘাটতি আছে কত? আরো 50 ইউনিট। তাহলে সেই 50 ইউনিট 16 টাকা রেট থেকে আমাদের নিতে হবে। তাহলে এই 150 থেকে আমরা আরো 50 ইউনিট পণ্য ইস্যু করব 16 টাকা দরে 800 টাকা। তাহলে আমাদের এই 200 ইউনিট হয়ে গেল। এখন ব্যালেন্স কিভাবে নির্ণয় করব? 150 ইউনিট থেকে গিয়েছে 50 ইউনিট, তার মানে অবশিষ্ট ব্যালেন্স থাকলো 100 ইউনিট, রেট হবে 16 টাকা করে, গুণ করলে 1600 টাকা। মার্চ 12 বলা হয়েছে রিসিভ 400 ইউনিটস এট দ্য রেট অফ টাকা 18। তাহলে এক্ষেত্রে যেহেতু আমরা রিসিভ করেছি অর্থাৎ পারচেজ করেছি, তাহলে পারচেজের ক্ষেত্রে পূর্বে ব্যালেন্স আগে নামাতে হবে। তবে এক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখবে তা হলো রেট, অর্থাৎ পূর্বের ব্যালেন্সের যে রেট আছে সেম রেটে যদি আমরা পারচেজ করি তাহলে আমরা পূর্বের ইউনিটের সাথে নতুন পারচেজ ইউনিটগুলা যোগ করে দিব। কিন্তু যদি ভিন্ন রেট হয় তাহলে অবশ্যই পূর্বের ব্যালেন্সগুলো আগে নামাতে হবে। তাহলে পূর্বে ছিল 16 টাকা দর, কিন্তু আমরা নতুন করে পারচেজ বা রিসিভ করেছি 18 টাকা দরে, অর্থাৎ ভিন্ন রেট। তাহলে আমরা এই ক্ষেত্রে পূর্বের ব্যালেন্সটি নামিয়ে নিব 100 ইউনিট 16 টাকা করে, মোট 1600 টাকা। আর নতুন করে পারচেজ বা রিসিভ করা হয়েছে 400 ইউনিট, 18 করে গুণ করলে 7200। এটিকে যেভাবে আছে ব্যালেন্সের ঘরে স্থানান্তর করতে হবে। 15 তারিখে বলা হয়েছে ইস্যু টু প্রোডাকশন 200 ইউনিটস, আবারও 200 ইউনিট পণ্য আমরা উৎপাদনের জন্য প্রেরণ করেছি। তাহলে এক্ষেত্রে আমরা ব্যালেন্সের অবস্থান দেখব 16 টাকা দামে 100 ইউনিট, 18 টাকা দামে 400 ইউনিট। যেহেতু পদ্ধতি ফার্স্ট ইন ফার্স্ট আউট, সেক্ষেত্রে আমরা 16 টাকা দরে 100 ইউনিট পণ্য ইস্যু করব, মোট 1600 টাকা। আরো 100 ইউনিট প্রয়োজন, সেই 100 ইউনিট আমরা 18 টাকা রেট থেকে নেব। তাহলে 100 × 18 1800 টাকা। তাহলে ব্যালেন্স কিভাবে হবে? এই 400 থেকে ইস্যু করা হয়েছে 100 ইউনিটস, তারপরে রিমেইনিং ব্যালেন্স 300 ইউনিটস এট দ্য রেট অফ 18, টোটাল 5400 টাকা। March 21 receive 200 units at the rate of 17 per unit। তারপরে আমরা আবারও পণ্য ক্রয় করেছি 200 ইউনিট 17 টাকা করে। এই ক্ষেত্রে আমরা কি করব? পূর্বের তারিখের ব্যালেন্সের অবস্থান দেখব 300 ইউনিট 18 টাকা করে, তার মানে আমরা নতুন যেটা পারচেজ করেছি 17 টাকা করে ভিন্ন রেট। এই ক্ষেত্রে আমরা পূর্বের ব্যালেন্স আগে নামিয়ে নিব 300 ইউনিট 18 করে 5400 টাকা, এবং নতুন করে পারচেজ করেছি 200 ইউনিট 17 টাকা করে 3400, এবং এটিকে আবার যেভাবে আছে সেম ভাবে ব্যালেন্সে ট্রান্সফার করতে হবে। মার্চ 23 ইস্যু টু প্রোডাকশন 50 ইউনিটস, অর্থাৎ আমরা উৎপাদনের জন্য পুনরায় 50 ইউনিট পণ্য প্রেরণ করেছি। তাহলে যে তারিখে প্রেরণ করেছি 23 তারিখে, তার পূর্বের তারিখে ব্যালেন্সে দুটি রেট লক্ষ্য করা যায়, 18 টাকা দামে 300 ইউনিট এবং 17 টাকা দামে 200 ইউনিট। তাহলে কোন পণ্যগুলো আগে আমরা ইস্যু করব? পূর্বের রেটে, অর্থাৎ এই 18 টাকা দামে ছিল 300 ইউনিট, সেখান থেকে আমরা 50 ইউনিট পণ্য ইস্যু করব 18 করে 900 টাকা। তাহলে ব্যালেন্স কিভাবে হবে? 300 ইউনিট থেকে চলে গিয়েছে 50 ইউনিট, অবশিষ্ট 250 ইউনিট 18 টাকা করে 4500 টাকা, এবং এই 200 ইউনিট যেভাবে ছিল সেম ভাবে ব্যালেন্সে বসিয়ে দিতে হবে। মার্চ 27 ইস্যু টু প্রোডাকশন 200 ইউনিটস,
তার মানে পুনরায় আরো 200 ইউনিট পণ্য আমরা উৎপাদনের জন্য প্রেরণ করেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যালেন্সের অবস্থান দেখব। 18 টাকা দামে 250 ইউনিট, 17 টাকা দামে 200 ইউনিট। তার মানে এই ক্ষেত্রে দুটি রেটের পণ্য ব্যালেন্সে অবস্থান করছে। তাহলে আমরা কোন রেটের পণ্যটি আগে ইস্যু করব? ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে প্রথমে যে রেটটি ছিল সেই রেটের পণ্যগুলো আগে ইস্যু করতে হবে। তাহলে 18 টাকা থেকে আমরা নিব কত ইউনিট? 200 ইউনিট। 218 গুণ করলে 3600। তাহলে ব্যালেন্স কিভাবে হবে? এই 250 থেকে ইস্যু করা হয়েছে 200 ইউনিট, অবশিষ্ট 50 ইউনিট 18 টাকা করে 900 টাকা এবং 200 ইউনিট 17 টাকা করে 3400 যেভাবে আছে ব্যালেন্সে সেম ভাবে বসাতে হবে। এখন যেহেতু আমরা স্টোর লেজার অ্যাকাউন্ট থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট বা কস্ট স্টেটমেন্ট তৈরি করব, প্রশ্নে বলা হয়েছে শো দা নেট প্রফিট আর্ন ডিউরিং দা মান্থ অফ মার্চ, অর্থাৎ মার্চ মাসে কত টাকা প্রফিট অর্জন করা হয়েছে, অর্থাৎ প্রফিটের পরিমাণ জানতে চাওয়া হয়েছে। এই জন্য আমরা ইনকাম স্টেটমেন্ট করতে পারি অথবা কস্ট স্টেটমেন্ট দিয়েও করতে পারবো। তবে আমরা এখানে ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে নেট প্রফিটের পরিমাণটা জানবার চেষ্টা করব। তো আমরা ইনকাম স্টেটমেন্ট যদি তৈরি করে থাকি তাহলে এই স্টোর লেজার অ্যাকাউন্টটা কেন করেছি? এই স্টোর লেজার অ্যাকাউন্টটা করেছি মূলত আমরা কত টাকার ম্যাটেরিয়াল প্রোডাকশনের জন্য ব্যবহার করেছি সেটি জানার জন্য। তাহলে আমরা স্টোর লেজার অ্যাকাউন্ট থেকে ইস্যু এর কলামের অ্যামাউন্টের কলাম থেকে টোটাল ইস্যুকৃত ম্যাটেরিয়ালের পরিমাণ জানতে পারবো, যার পরিমাণ হচ্ছে 14700 টাকা। এখানে আমরা আরো কিছু ব্যালেন্স দেখিয়েছি, তার মানে টোটাল ইস্যু হয়েছে 900 ইউনিটস এবং ব্যালেন্স রয়েছে 250 ইউনিট, যার পরিমাণ 4300 টাকা। তো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স যখন নির্ণয় করবে তখন সর্বশেষ তারিখে এই যে 250 ইউনিট হবে এবং টাকার পরিমাণ হচ্ছে এই যে সর্বশেষ অ্যামাউন্টের সমষ্টি হবে 4300 টাকা। তো আমরা এখানে চারটি ব্যালেন্স দেখিয়েছি: ইস্যু ইউনিটস, ইস্যু অ্যামাউন্টস, ব্যালেন্স ইউনিটস এবং ব্যালেন্স অ্যামাউন্টের পরিমাণ। যদিও আমাদের এখানে শুধু প্রয়োজন হচ্ছে ইস্যু অ্যামাউন্টের পরিমাণ, অর্থাৎ র ম্যাটেরিয়াল ইউজড এর পরিমাণ কত, এজন্য আমরা শুধু এই কলামটি যোগ করলেও চলবে। তবে হয়তো অন্য কোনো অঙ্কে ইস্যু ইউনিট বা ব্যালেন্সের ক্লোজিং ইউনিট এবং অ্যামাউন্টের পরিমাণ জানতে চাইতে পারে, এই জন্য মূলত এটি দেখানো হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো এই পর্যায়ে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করি। অ্যাপেক্স লিমিটেড ইনকাম স্টেটমেন্ট, পার্টিকুলারস টাকা টাকা। তো ইনকাম স্টেটমেন্টে আমরা সর্বপ্রথম সেলস দেখাবো। সেলস কোথায় আছে? প্রশ্নে বলা ছিল ফিনিশ গুডস আর সোল্ড এট টাকা 45000। তাহলে সেলস এর পরিমাণ দেওয়া আছে 45000 লেস কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, র ম্যাটেরিয়াল ইউজড ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল আমরা কোথায় পাবো? ফ্রম স্টোর লেজার। তার মানে আমরা যে স্টোর লেজার প্রস্তুত করেছি ফিফো পদ্ধতিতে, সেখান থেকে আমরা র ম্যাটেরিয়াল ইউজড এর পরিমাণ নিয়ে আসবো 14700 টাকা। ডিউরিং দ্য মান্থ অফ মার্চ ডিরেক্ট লেবার কস্ট ওয়ার টাকা 10400। তার মানে ডিরেক্ট লেবার কস্ট দেওয়া আছে 10400, এটি আমরা র ম্যাটেরিয়াল ইউজড এর সাথে ডিরেক্ট লেবার কস্টটা অ্যাড করব, তাহলে আমরা পেয়ে যাব প্রাইম কস্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সকল প্রত্যক্ষ খরচের সমষ্টিকে বলা হয় প্রাইম কস্ট, প্রধান বা মুখ্য ব্যয়। তারপর প্রশ্নে বলা ছিল দ্য কোম্পানি চার্জ ফ্যাক্টরি ওভারহেড এট 60% অফ ডিরেক্ট লেবার কস্ট। তার মানে ফ্যাক্টরি ওভারহেড চার্জ করা হবে প্রত্যক্ষ শ্রমের 60%। তাহলে আমরা প্রাইম কস্টের পরে ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করব। এই ফ্যাক্টরি ওভারহেড তোমরা জানো বিকল্প অনেকগুলো নাম আছে, ফ্যাক্টরি ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, প্রোডাকশন ওভারহেড। তাহলে এটি কার উপর ধরতে হবে? ডিরেক্ট লেবার কস্টের উপর। ডিরেক্ট লেবার কস্ট দেওয়া আছে 10400, এটির উপর আমরা 60% চার্জ করব 6240 টাকা। তাহলে প্রাইম কস্টের সঙ্গে যদি আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করি তাহলে আমরা যে রেজাল্ট পাই তোমরা জানো সেটি হচ্ছে গ্রস ম্যানুফ্যাকচারিং কস্ট। কিন্তু যেহেতু প্রশ্নে ওয়ার্কিং প্রসেস নেই, প্রশ্নে একদম স্পষ্ট বলা ছিল there was no work in progress or finished goods inventory। তার মানে তাদের কাছে কোনো চলতি কার্যের মজুদ নেই এবং তৈরি পণ্যের মজুদ নেই। সুতরাং আমরা 31340 টাকার যে রেজাল্টটি পেয়েছি এটাকে আমরা বলবো
প্রোডাকশন কস্ট অথবা আমেরিকান প্র্যাকটিস আমরা যেটা বলি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এবং এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সঙ্গে যদি ওপেনিং ফিনিশ গুডস ইনভেন্টরি যোগ করি এবং ক্লোজিং ফিনিশ গুডস ইনভেন্টরি বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাই কস্ট অফ গুডস সোল্ড। কিন্তু আমাদের অঙ্কে ফিনিশ গুডস ইনভেন্টরিও দেওয়া নেই, তার মানে হচ্ছে যা প্রোডাকশন তাই সেল। সুতরাং কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড কি এখানে কস্ট অফ গুডস সোল্ড বলে গণ্য হবে। তাহলে আমরা এই সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড যদি মাইনাস করি পেয়ে যাব গ্রোস প্রফিট বা মার্জিন। প্রশ্নে আরো বলা ছিল অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সেলিং এক্সপেন্স অ্যামাউন্টেড টু টাকা 5700। তাহলে আমরা এই গ্রোস প্রফিট বা মার্জিন থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স মাইনাস করব। তাহলে 13660 থেকে যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স মাইনাস করি 5700, তাহলে আমরা যে প্রফিট পেয়ে যাব 7960 টাকা। এটিকে বলা হয় অপারেটিং ইনকাম বা প্রফিট। কিন্তু আমাদের প্রশ্নে নন অপারেটিং কোনো আইটেম যেহেতু উল্লেখ নেই, সুতরাং এই অপারেটিং ইনকামটিকে আমরা বলবো নেট ইনকাম বা নেট প্রফিট। শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘ সময় মনোযোগ সহকারে স্টোর লেজার হতে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার আলোচনা তোমরা মনোযোগ দিয়ে দেখেছো, এর জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তোমাদের জন্য এই অধ্যায়ের অন্য কোনো পদ্ধতি আলোচনা নিয়ে শীঘ্রই আসছি। ততদিনে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় আজ যাচ্ছি। তবে শীঘ্রই আসছি। আল্লাহ হাফেজ।